আমার যখন জেএসসির রেজাল্ট খুব খারাপ হয় তখন আমিও তোমার মতো দরজা বন্ধ করে নাওয়া খাওয়া বাদ দিয়ে সারা রাত কেঁদেছিলাম। আব্বা ওই দিন বাড়ি ছিল না। পরদিন সকালে এসে আম্মার কাছ থেকে আমার কথা শোনা মাত্রই ছুটে আসেন আমার ঘরে। আমাকে বোঝান, বলেন, একটা রেজাল্ট কখনোই কারো জীবনের নির্ধারণ করে না। অনেক বিখ্যাত মানুষ আছেন যারা খারাপ রেজাল্ট করেও জীবনে ভালো কিছু করেছেন। আমাদের তাদের দেখে অনুপ্রাণিত হতে হবে। জীবনে ভালো কিছু করতে হলে আগে তার পেছনে পরিশ্রম করতে হবে, প্রত্যাশা রাখতে হবে। আজ তোমার রেজাল্ট খারাপ হয়েছে এই ভেবে ভেঙে পড়া চলবে না। এটা থেকে শিক্ষা পেয়ে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে হবে, তাহলেই জীবনে সফলতা আসবে। সবাই যদি ভালোই করে তাহলে খারাপ করবে কে? খারাপ না থাকলে আমরা বুঝবো কি করে ভালোর কদর কতটা। আজ আমি খারাপ রেজাল্ট করেছি, কাল আমি ভালো করে দেখিয়ে দিব। মনের ভিতর এই আগ্রহটা নিয়েই পরবর্তী পথ অনুসরণ করতে হবে, তাহলে সফলতা অবশ্যই আসবে। জীবনে কোনো পরিস্থিতিতেই ভেঙে পড়া চলবে না। আব্বার কথাগুলো শুনে আমি আর কাঁদিনি। যেটা হওয়ার সেটা হয়ে গেছে, পরবর্তীতে ভালো করতে হবে এটা ভেবে সামনে আগাচ্ছি। ওই দিনের রেজাল্টটা খারাপ হওয়ায় আমি লেখাপড়ায় তীব্রভাবে মনোযোগ দিতে পেরেছি। তুমিও তাই করো ফাইজা, এভাবে ভেঙে পড়ো না। লেখাপড়ায় আরও মনোযোগী হও। পরের বার এইচএসসিতে এর থেকেও ভালো করে দেখিয়ে দাও। লেখক খাঙ্গাল হুয়েরিট বলেছেন, পরীক্ষা হলো দুঃস্বপ্নের মতো, কিন্তু যখন তুমি এর জন্য পরিশ্রম করবে তার ফলাফলটা তোমার সামনে রূপকথার মতোই মনে হবে। তাই এভাবে কান্নাকাটি বাদ দিয়ে স্ট্রং হও। এর পরের ফলাফলটা তুমি রূপকথার মতো করে সবাইকে দেখিয়ে দাও। কথাগুলো শেষ করে বড় একটা শ্বাস ছেড়ে ফাইজার চুল থেকে হাত সরিয়ে ফেলল মুস্কান। মাথা বাঁধা শেষ। ফাইজা এতক্ষণ বেশ মনোযোগ দিয়ে শুনল মুস্কানের কথাগুলো। মুগ্ধ হয়ে বলল, তুমি কতটা সুন্দর করে বোঝালে আমায় ভাবি। আমার এখন সত্যি আরো ভালো করে পড়াশোনায় মনোযোগ দিতে ইচ্ছে করছে, সবাইকে দেখিয়ে দিতে ইচ্ছে করছে। তুমি খুব বুঝদার ভাবি, সবকিছু কত সুন্দর করে বুঝে যাও, সব সমস্যার সমাধান করে ফেলো। আমার মধ্যে এখনো যে বুঝজ্ঞানটা আসেনি সেটা তোমার মধ্যে কত জলদি চলে এসেছে, অথচ আমি আর তুমি একই বয়সের। কিভাবে পারো ভাবি সবকিছু এত সুন্দর করে হ্যান্ডেল করতে? মুস্কান মুস্কি হাসে। সবকিছুই হয়েছে অবস্থান আর দায়িত্বের কারণে। আমার অবস্থানের মতো যদি তোমার অবস্থান হতো তাহলে হয়তো তুমিও খুব দ্রুত সব বুঝে যেতে। অবুঝ ছিলাম আমিও, আব্বার আদরের দুলালি ছিলাম, কিন্তু দিন শেষে দেখো আমাকেও এই বয়সে সংসার সামলাতে হচ্ছে, বাচ্চা জন্ম দিতে হচ্ছে। প্রথমে সবার ওপর আমার রাগ থাকলেও এখন আর তেমনটা নেই, কারণ আমি তোমার ভাইয়ের মতো একজন হাজবেন্ড পেয়েছি। দাদু আমাকে বেস্ট গিফট দিয়েছে স্বামী হিসেবে তোমার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে। সবার সামনে আমি যতই আন্ডারস্ট্যান্ডিং হই না কেন, তোমার ভাইয়ের সামনে সেটা হতে পারি না। কেমন যেন বাচ্চা হয়ে যায়। ঘুরে ফিরে আমার ছেলে মানুষের চঞ্চলতা, নির্বুদ্ধিতা তোমার ভাইয়ের সামনে প্রকাশ পাবেই। ভাইয়াকে খুব ভালোবাসো তাই না ভাবি? মুস্কান আনমনে বলে ওঠে। খুব। পরক্ষণে স্তম্ভিত ফিরে খুব লজ্জা পায়। ফাইজা স্মিত হাসে। সেও তো রিশাদের সাথে খুব বাচ্চাসুলভ আচরণ করে। রিশাদের কথা মনে পড়তেই ফাইজার মনটা আবার খারাপ হয়ে গেল। মা তো ফোন নিয়ে গিয়েছে, এবার কিভাবে কথা বলবে? সকাল থেকে এক টুকরো কথা বলতে পারেনি লোকটার সাথে। নিশ্চয়ই ফোন দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছে। খাবার কি আজকে আর খাবে না? ফেরত নিয়ে যাব। তোমার ফেভারিট রেস্টুরেন্ট থেকে কিন্তু অর্ডার করেছে তোমার ভাইয়া। মুস্কানের কথায় ধ্যান ভাঙা ফাইজার। আবারও রিশাদের খেয়ালে মজেদ গিয়েছিল সে। মুস্কান উষ্ণ নিঃশ্বাস ছেড়ে হাত ধুয়ে এক লোকমা খাবার ফাইজার মুখের সামনে ধরে। ফাইজা এক চিলতে হেসে মুস্কানের হাত থেকে খাবারটা মুখে তুলে নেয়। ফাইজাকে খাবার খাওয়াতে খাওয়াতে মুস্কান বলে, বুঝে গেছি, আজ আর নিজের হাতে খাবার খাবে না, আমাকেই খাইয়ে দিতে হবে। ফাইজা হাসে। মা বাবা আর ভাইয়া ছাড়া এই প্রথম কারো হাতে খাবার খাচ্ছি আমি। মুস্কানও হাসে। ফাইজাকে খাওয়াতে পেরে শান্তি লাগছে। মাঝরাতে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল ফারিসের। মুস্কান তখন বেঘরে ফারিসের বাহুতে ঘুমাচ্ছে। এত রাতে কে কল করেছে ভেবে শুয়ে থাকা ওঠার চেষ্টা করলো ফারিস। মুস্কানের মাথাটা অতি সাবধানে নিজের বাহু থেকে নামিয়ে বালিশে রাখলো। উঠে বসে বিছানায় হাতড়িয়ে ফোন খুঁজতে লাগলো। পেয়েও গেল মুস্কানের ফোন। এত রাতে মুস্কানের নাম্বারে কে কল করবে? তা আবার নাম্বারটা সেভ করা নেই, মনে তো হচ্ছে অপরিচিত। হতচকিত হয়ে ফারিস নিজেই কলটা রিসিভ করলো। হ্যালো। পুরুষালী গলা শুনে ফোনের অপর পাশের ব্যক্তি কল কেটে দিল। কি হলো কিছুই বুঝলো না ফারিস।
কেউ ভুল করেছে হয়তো, এটা ভেবে ফোন রেখে মুস্কানের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। 5 মিনিট পর আবারও মুস্কানের ফোন বেজে উঠল, এবারও একই নাম্বার থেকে। ফারিস ভুরু কুচকে কল রিসিভ করলো, বাদ দিয়ে খেলো বলল, কে কাকে চাই জিজ্ঞেস করলো, কিন্তু অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ এলো না। ফারিস বিরক্ত হয়ে কল কেটে দিল। এর ঠিক আধ ঘন্টা পরে ঘুমে যখন ফারিসের চোখ প্রায় লেগে এসেছে, ঠিক তখনই ফোনের তীব্র আওয়াজে আবারও তার ঘুম ছেটে গেল। এবার মুস্কানও কিছুটা নড়ে চড়ে উঠেছে। প্রচন্ড বিরক্তি নিয়ে পুনরায় কল রিসিভ করলো ফারিস। রাগান্বিত স্বরে বলল, কে ভাই? মেয়ে না ছেলে নাকি তৃতীয় লিঙ্গ? কে? এত রাতে কি চাই? ঘুমাতে কেন দিচ্ছিস না? তোর আরেকটা ফোন কলে যদি আমার বউয়ের ঘুম ভেঙেছে না। ফারিস বাকিটুকু শেষ করার আগে অপর পাশের ব্যক্তি কল কেটে দিল। আশ্চর্য, ফারিসও এবার ফোন সাইলেন্ট করে রেখে ঘুমিয়ে পড়ল। সকাল হলে এই নাম্বারে তদন্ত শুরু করা যাবে। ফারিসের জন্য কফি নিয়ে রুমে প্রবেশ করলো মুস্কান। ফারিস তখন ওয়াশরুমে ছিল। কফিটা সাইড টেবিলে রেখে আম্মাকে কল দিবে বলে মোবাইলটা হাতে নিল মুস্কান, কিন্তু মোবাইল সাইলেন্ট করা দেখে অবাক হলো। কপাল কুঁচকে গেল অপরিচিত নাম্বার থেকে অনেকগুলো মিসড কল ওঠা দেখে। এতগুলো কল তাকে কে দিল, এটা চিন্তা করতে করতে আবারও কল আসলো। কল রিসিভ করে হ্যালো বলতে অপর পাশের ব্যক্তির বিচলিত স্বর ভেসে আসলো, থ্যাংক গড তুই ফোন তুলেছিস, সারা রাত ধরে ট্রাই করেছি ইয়ার। মুস্কান অপ্রস্তুত হয়ে পড়ল। গলা শুনে কে বুঝে গিয়েছে। ভীতু চোখে একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে দ্রুত পায়ে ব্যালকনিতে চলে আসলো। চাপা স্বরে বলল, রিশাদ ভাইয়া তুমি? ইশাদের কণ্ঠ বড্ড উদ্ভ্রান্ত শোনালো। হ্যাঁ আমি। ফাইজা কোথায়? ও ফোন তুলছে না কেন আমার? ওর কি হয়েছে? ফাইজা ঠিক আছে তো? গোটা একটা দিন চলে গেছে আমি ফাইজার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছি না। রিশাদ ভাইয়া শান্ত হও তুমি, ফাইজা ঠিক আছে। ঠিক থাকলে আমার ফোন কেন তুলছে না? কাল রাত থেকে আমি তোদের বাড়ির রাস্তায় ঘুরঘুর করছি। সকাল থেকে ফাইজা একটা বারও তার রুমের জানালা খোলেনি। প্লিজ মুস্কান, আমাকে একটা বার ফাইজার সাথে কথা বলিয়ে দে, আমি পাগল হয়ে যাচ্ছি। মুস্কান তাড়াহুড়োতে বলল, ফাইজার রেজাল্ট একটু খারাপ হওয়ায় বড় চাচি ওর ফোন নিয়ে নিয়েছে, যার জন্য তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। আমি সুযোগ হলে তোমাদের কথা বলিয়ে দিব। এখন কি হয়েছে? এখনই বলিয়ে দে। এখন কি করে সম্ভব? উনি বাড়িতে আছে, জানতে পারলে সমস্যা হবে। তুমি বাড়ি চলে যাও, আমি কল না দিলে তুমি নিজে থেকে কখনো এই নাম্বারে কল দিও না। কাকে কল দিতে নিষেধ করছো? আচমকা ফারিসের গলা শুনে চমকে তাকালো মুস্কান। ফারিস তার পেছনেই দাঁড়িয়ে আছে। শেষের প্রতিটা কথা শুনেছি। ভয়ে মুস্কানের বুকের ভিতর ধুকধুক করছে, কথা বলতে গলা কাঁপছে। মুস্কানের এহম আচরণে ফারিসের নজর আরো সন্দেহসূচক হলো। সে ধারালো স্বরে জিজ্ঞেস করলো, কি হলো বলছো না কেন? কাকে কল দিতে নিষেধ করছো তুমি? আড়ালে এসে কার সাথে কথা বলছো? মুস্কান বিব্রত স্বরে বলল, কেউ না, এমনি কল দিয়ে। মিথ্যে বলবে না বলে দিচ্ছি। মুস্কানের নিঃশ্বাস থমকে গেল, বুক কাঁপছে বিরতিহীনভাবে। ফারিস হাওয়ার বেগে ছুটে এসে মুস্কানের বাহু চেপে ধরল, হিংস্র কণ্ঠে বলল, আমি স্পষ্ট শুনেছি তুমি কাউকে বাড়ি চলে যেতে বলেছো। আমি জানতে পারলে সমস্যা হবে বলছো। আমি জানতে পারলে কি সমস্যা হবে মুস্কান? কি লুকাচ্ছ আমার থেকে? এসব কি হচ্ছে বলবে আমায়? শেষের কথাটা অনেকটা চিল্লিয়ে বলছে ফারিস। মুস্কানের শরীর পশম দাঁড়িয়ে গেল, দৃষ্টি নিচের দিকে। ফারিসের চেপে ধরে হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছে, নাকের পাটা লাল হচ্ছে, কিন্তু মুখ দিয়ে শব্দ বের করতে পারছে না। ফারিস আবার বলল, তাকাও আমার দিকে। কে ছিল বলো? তোমার ভীতু চাহনি স্পষ্ট বলে দিচ্ছে আমার থেকে কিছু লুকাচ্ছ তুমি। কি লুকাচ্ছ বলো? রাত 2টো বেজে কে কল করে তোমায়? কাকে নিজে থেকে কল দিতে নিষেধ করছো? মুস্কানের চোখের কোণে জল চিকচিক করে উঠল। আপনি ভুল ভাবছেন আমায়। মুস্কানের চোখে পানি দেখেও ফারিস পরোয়া করলো না। হাত থেকে ফোন নিয়ে নিজেই কল ব্যাক করলো। তখন ফারিসের গলা শোনা মাত্রই কল কেটে দিয়েছিল মুস্কান, যার জন্য রিশাদ বুঝতে পারেনি। এখন কল করায় রিশাদ সাথে সাথেই কল রিসিভ করলো। হ্যালো, হঠাৎ কল কেটে দিয়েছিস কেন? কেউ এসেছিল? বিস্ময় নিয়ে মুস্কানের দিকে তাকালো ফারিস। মুস্কান চোখ খিচে বন্ধ করে নিয়েছে। ফারিসের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে। ফোন কেটে গটগট পায়ে রুমে চলে আসলো ফারিস। রাগে তার মাথা ফেটে যাচ্ছে, পায়ের রক্ত টকবক করে মাথায় উঠে গেছে, চোখ রক্তবর্ণ। ফারিসের পিছু পিছু কম্পিত পায়ে রুমে প্রবেশ করলো মুস্কান। তার সাংঘাতিক ভয় হচ্ছে। ফারিসের তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফলার মতো গায়ে বিচ্ছে।
সে কাপাসরে বলার চেষ্টা করলো। আমার কথা শুনুন। শোনার মতো কিছু বাকি রেখেছো তুমি? কথাটা চিল্লিয়ে বলে হাতে থাকা ফোন বিছানায় ছুঁড়ে ফেললো ফারিস। হংকার ছাড়ালো। আমার বিশ্বাস ভেঙেছো তুমি। আমার থেকে লুকিয়ে রিশাদের সাথে যোগাযোগ করেছো। না করেছিলাম আমি তোমায়। আমার কথা রাখুনি। কেন রাখুনি? মুস্কানের দৃষ্টি ঝাপসা, চোখ দুটিতে অসহায়ত্ব স্পষ্ট। ফারিসকে বুঝাতে সক্ষম হচ্ছে না, লোকটা তার কথাই শুনতে চাইছে না। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল মুস্কান। ফারিসের সামনে এসে তার শক্তপোক্ত হাত দুটো নিজের নরম হাত দ্বারা আঁকড়ে ধরল। লাল চোখ দুটোতে দৃষ্টি স্থির করে পড়ল। এত উত্তেজিত হবেন না, প্লিজ শান্ত হন। জাকা মেরে নিজের হাত সরিয়ে ফেলল ফারিস। বিদ্রুপ হেসে বলল, একটা ছেলে আমার স্ত্রীকে মাঝরাতে কল করছে। আমার স্ত্রীও আমাকে না জানিয়ে সেই ছেলের সাথে কথা বলছে। আবার এও বলছে আমি জানতে পারলে নাকি তার সমস্যা হবে। এটা জানতে পারলে কোন স্বামী উত্তেজিত হবে না বলতে পারো? যেখানে আমি জানি ছেলেটি একসময় তোমাকে বিয়ে করার জন্য উন্মাদ ছিল। মুস্কান নতজন হয়ে চোখের পানি ফেলছে। কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না। সত্যিটাও তো এখন বলা সম্ভব না। ফাইজা বিপদে পড়বে। কি করবে সে? রক্তিম চোখ নিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো ফারিস। ঠান্ডা স্বরে বলল, রিশাদ কেন কল করেছিল? মুস্কানের বুক ধড়াস করে উঠল। ফারিসটির কণ্ঠে কি যেন ছিল। সে নত মুখে বলল, খোঁজ নিতে। আমার বউয়ের খোঁজ সে কেন নেবে? সম্পর্কে বোন হই এজন্য। প্রচন্ড আক্রোশে মুস্কানের গাল চেপে ধরল ফারিস। ক্রোধ সংবরণ করতে না পেরে বলল, আমাকে নাদান মনে হয়? যা খুশি তাই বলে দিবে আর বিশ্বাস করে নেব? রিশাদ শুধু তোমার খোঁজ নিতে এতগুলো কল দিবে? কি মনে করো নিজেকে? মুস্কান আর্তনাদ করে উঠল। আহত স্বরে বলল, আমি ব্যথা পাচ্ছি। ফারিস হাত শিথিল করে ধরল, তবে গাল ছাড়ল না। সত্যিটা বলো। এটাই সত্যি। ফারিস মুস্কানের গাল ছেড়ে দিল। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে টেবিলের উপর থেকে কফির মগটা ছুঁড়ে ফেলল। কাচের কাপটা বিকট শব্দ তুলে মুস্কানের পায়ের কাছে এসে গড়িয়ে গেল। ভয়ে আতঙ্কে মুস্কানের হৃৎপিণ্ড কাঁপছে। শব্দ শুনে তাজমহল আর ফাইজা ছুটে আসলো রুমে। ফারিসের ক্রোধান্বিত লাল চেহারা দেখে মা মেয়ে দুজনেই হতবুদ্ধি হয়ে পড়ল। মুস্কান কাচুমাচু হয়ে এক কোনায় কাঁদছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তাজমহল ছেলের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কি হয়েছে ফারিস? ফারিস জবাব দিল না। গটগট পায়ে রুম থেকে বেরিয়ে গেল। ফারিস চলে যাওয়ার পর মুস্কান এবার শব্দ করে কেঁদে উঠল। ভয়ের কারণে এতক্ষণে ঠিক করে কাঁদতেও পারছিল না, যদি আরো রেগে যায়। ফাইজা ছুটে মুস্কানের কাছে আসলো। তাকে ধরে বিছানায় বসিয়ে বিস্ময় নিয়ে বলল, কি হয়েছে ভাবি? ভাইয়া এত রেগেছে কেন? মুস্কান ডুকরে কাঁদছে। কাদার জন্য কথা বলতে পারছে না। এবার তাজমহলও মুস্কানের কাছে আসলো। মাথায় হাত রেখে মমতাময় সুরে বলল, কি হয়েছে মা, বলো আমায়, না বললে বুঝবো কি করে। তাজমহলের কমন সুরে মুস্কান তার কোমর জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে বলল, আপনার ছেলের এত রাগ কেন চাচি? তাজমহল মুস্কানের চুলে হাত বুলিয়ে বলল, পুরুষ মানুষ তো, তাই রাগটা সবসময় বেশি। আর আমার ছেলে ছোটবেলা থেকেই মাথা গরম হয়ে গেলে কিছুতেই ঠিক রাখতে পারে না। তোমার বড় চাচাও এরকম। কাঁদে না মা, রাগ কমে গেলে দেখবে ঠিক হয়ে গেছে। মুস্কান তাও কাঁদছে। ফাইজা দ্রুত এক গ্লাস পানি এনে মুস্কানকে খেতে দিল। পানি খাও ভাবি। তাজমহল মুস্কানের চোখের পানি মুছিয়ে দিয়ে তাকে পানি খেতে সাহায্য করলো। মুস্কান পানিটা খেয়ে একটু শান্ত হতেই তাজমহল বলল, আসুক আজকে ওর বাবা বাড়িতে। হতচ্ছাড়াকে যদি কিছু না বলেছে তো আমিও দেখব। তুমি যাও মা, গিয়ে একটা গোসল দিয়ে ফ্রেশ হয়ে নাও। কিভাবে ঘেমেছো খেয়াল আছে? এভাবে তো ঠান্ডা লেগে যাবে। ফাইজা, মুস্কানের কাপড়গুলো একটু বের করে দে তো। ফাইজা ছুটে গিয়ে কাবার থেকে মুস্কানের কাপড় নিয়ে আসলো। তাজমহল মুস্কানকে বুঝিয়ে ওয়াশরুমে পাঠিয়ে বলল, জলদি গোসল করো। ওই অসভ্যটাকে এত ভয় পাওয়ার কিছু নেই। শাওয়ার নিয়ে এসে চিন্তিত হয়ে সোফায় বসে আছে মুস্কান। পাশেই ফাইজা বিহব্বল দৃষ্টিতে তাকিয়ে। মুস্কানের মুখ থেকে সব কথা শুনে তার কলেজে শুধু ধপাস ধপাস করছে। রিশাদকে অশ্রাব্য ভাষায় কয়েকটা গালি দিতে ইচ্ছে করছে। ওই লোকটা হচ্ছে যত নষ্টের মূল। ওর ফোনের জন্যই আজ তার ভাইয়া ভাবির মধ্যে এত বড় একটা ঝামেলা হয়ে গেল। সামনে পেয়ে নিক শুধু। একটা দিন একটু ধৈর্য ধরতে পারলো না, সে তো যোগাযোগ করতই। এখন কি হবে?
ফারিস ভাইয়া যদি জেনে যায় তাহলে ভাবির থেকেও তার অবস্থা করুণ করে ছাড়বে। বাচ্চাদের মতো শুয়ে বসে গড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে ফাইজার। কেন যে এসব প্রেম ভালোবাসায় জড়াতে গেল? কথা বলবে না সে, রিশাদের সাথে একটুও কথা বলবে না। ওই লোকটার জন্যই মুস্কানকে এত বিপদে পড়তে হচ্ছে। সে কি জানে না তার ভাই কেমন? জানতে পারলে কি কি করবে? এরপরও এতবার কল করবে কেন? মুস্কানের মোবাইল হাতে নিয়ে রিশাদের নাম্বার ব্লক লিস্টে ফেলে দিল ফাইজা। তার জন্য মেয়েটাকে আর বিপদে ফেলবে না সে। এ অবস্থায় এমনিতেই অনেক দখল গিয়েছে উপর দিয়ে। ফাইজা মুস্কানকে পেছন থেকে জাপটে ধরে মুখ গোমরা করে বসে রইল। মুস্কান বলল, এভাবে যে সবকিছু থেকে যোগাযোগ বন্ধ করে দিচ্ছ, তোমাকে না পেয়ে তো ডিরেক্ট বাড়িতে এসে উঠবে, তখন কি করবে? উঠলে উঠুক, মামার বাড়িতে ওঠে না মানুষ। মুস্কান মৃদু হাসে। তার মনটা যে খুব উসখুস করছে। লোকটার রাগ কি করে ভাঙাবে সে? দিন গিয়ে রাত হলো। ঘড়ির কাঁটায় রাত 12:25। ফারিসের কোনো খবর নেই। সেই সকালে রেগেমেগে বাসা থেকে বের হয়েছে, একটা ফোনও করেনি। সারাদিন কিছু খেয়েছে কিনা তাও জানা নেই। মুস্কান চিন্তিত হয়ে রুমে পায়চারি করছে। ফোন দিয়ে ফেলেছে কয়েক শতবার, কোনো নামগন্ধ নেই। তাজমহল জহিরের কাছেও ফোন দিয়ে খোঁজ নিয়েছে ছেলের। ইন্ডাস্ট্রিতে যায়নি আজকে, না গিয়েছে নিজের কাজে। ফারিসের বন্ধুদেরও ফোন দিয়ে তার খোঁজ নেওয়া হয়েছে, কেউই বলতে পারে না ফারিস কোথায়। স্বামীর চিন্তায় অস্থির হয়ে পড়েছে মুস্কান। যত রাগ করুক কখনো এমন করেনি, সাথে সাথেই সব মিটিয়ে নিয়েছে। কিন্তু আজ কেন তাকে টেনশন দিয়ে মারছে? হাতের ফোনটা দিয়ে আবারও ফারিসের নাম্বারে কল দিল মুস্কান। রিং হচ্ছে কিন্তু তুলছে না। চোখ ভরে পানি আসে তার। লোকটা হঠাৎ এত নির্দয় হয়ে গেল কি করে? তার এতগুলো কল দেখেও তুলছে না। চোখ মুছে মেসেজ করে মুস্কান, আমি জানি আপনি ইচ্ছে করেই আমার ফোন তুলছেন না। এমন কেন করছেন? এখনো বাসায় কেন আসছেন না? ফারিসের কাছ থেকে কোনো রিপ্লাই আসলো না। বেশ অনেকক্ষণ মুস্কান ব্যাকুল হয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল, যদি একটা টেক্সট আসে, কিন্তু আসেনি। আফসোস। মুস্কান আবারও মেসেজ করলো, আপনি কি আজকে বাসায় আসবেন না? আমি আপনার জন্য অপেক্ষা করছি। রিপ্লাই আসতে না দেখে কয়েক মিনিট পর আবার কল করলো। আপনার বেবিরাও কিন্তু আমার সাথে অপেক্ষা করছে। নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে দেয়াল ঘড়ির দিকে তাকালো মুস্কান। কাঁটা ঘুরে 12:55। দীর্ঘশ্বাস ফেলে রুমের লাইট নিভিয়ে ফেললো মুস্কান। কাঁধ হয়ে বিছানায় শুয়ে কাঁদতে কাঁদতে লাস্ট একটা টেক্সট করলো, আপনি যদি আজকে বাসায় না আসেন, কাল সকালে কিন্তু আমায় আর পাবেন না। একেবারে জন্য দাদুর বাড়িতে চলে যাব। এতগুলো মেসেজের একটা রিপ্লাইও করেনি ফারিস। রাগে দুঃখে বালিশের পাশে ফোন রেখে নিঃশব্দে কাঁদতে লাগলো মুস্কান। চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। ঘড়ির কাঁটা যখন 1:30 চুইচুই তখন বাড়িতে আসে ফারিস। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না বলে লাইট অন করলো। রুম জুড়ে আলোক রশি ছড়িয়ে পড়তে চোখের সামনে ভেসে উঠল মুস্কানের কান্না ভেজা স্নিগ্ধ মায়াবী মুখশ্রী। ধক করে উঠল ফারিসের বুকটা। মুস্কান ঘুমাচ্ছে, কিন্তু চোখের পানি এখনো শুকায়নি। মুস্কানের মেসেজগুলো পেয়ে ছুটে এসেছে ফারিস। বাড়িতে আসার ইচ্ছে না থাকলেও আসতে হয়েছে। মুস্কান এক হাত ভাঁজ করে তার উপর মাথা রেখে কাত হয়ে ঘুমাচ্ছে। কাঁদতে কাঁদতে হঠাৎই চোখ লেগে গেছে তার। ফারিস নিঃশব্দে মুস্কানের মুখের দিকটা এসে দাঁড়ায়। হাঁটু ভেঙে বসে গভীর নজর বোলাতে থাকে। মুস্কানের মুখটা খুব ছোট দেখাচ্ছে। চেহারায় বলে দিচ্ছে আজ সারাদিন কাঁদা ছাড়া আর কিছু করেনি। ফারিসের চোখ জোড়া লালচে, এমনভাবে তাকিয়ে আছে যে চোখের পলকও ফেলছে না। তপ্ত শ্বাস ফেলে নিজের শুষ্ক ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে সন্তর্পণে মুস্কানের ললাটে রাখে ফারিস। আস্তে আস্তে ভেজা চোখ, গাল, ঠোঁট সব ছুঁয়ে দেয়। মুস্কানের ঘুম গভীর। ফারিসের আলতো ছোঁয়া সে মোটেও টের পায়নি। মুস্কানের গালের এক পাশের পড়ে থাকা ছোট্ট চুলগুলো আলতো করে সরিয়ে দিতেই ফারিসের চোখে পড়ে হালকা কালচে হয়ে যাওয়া আঙুলের লম্বা দাগটায়। অতি তীক্ষ্ণ করে না তাকালে দাগটা কারো চোখেই পড়বে না। ফারিস কপাল কুঁচকে দাগটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। মুহূর্তেই মনে পড়ে যায় তার সকালের করা কর্মকাণ্ড। চরম আশ্চর্য হয়ে ভাবতে থাকে কতটা শক্ত করে ধরেছিল যে দাগ পড়ে গেছে। ফারিস দ্রুত মুস্কানের জামার হাতা টেনে উপরে তোলে। সেখানে তো আরো শক্ত করে ধরেছিল। ফারিসের ধারণা ভুল হয়নি। মুস্কান বাহুতে বসে যাওয়া আঙুলের ছাপগুলো আরো প্রখর। বুকটা জ্বলে উঠল ফারিসের। রাগের মাথায় এতটা রোড আচরণ করেছে যে মুস্কান আঘাত পেয়েছে তাও বুঝতে পারেনি। হাত মুষ্টিবদ্ধ করে ফ্লোরে পাঁচ মারল ফারিস। এত জোরে মেরেছে যে শব্দ শুনে মুস্কান উঠে পড়েছে। আপনি কখন এলেন? ফারিস জবাব না দিয়ে উঠে গেল। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ওষুধ নিয়ে এসে মুস্কানের পাশে বসল। মুস্কান চোখ গোল করে ফারিসের কাণ্ড দেখছে। ফারিস ওষুধটা আঙুলে নিয়ে মুস্কানের গালে লাগাতে গেলে মুস্কান মাথা পিছিয়ে নিয়ে প্রশ্ন করল,
কি করছেন? ফারিস চোখ গরম করে তাকাতে মুস্কান চুপ হয়ে গেল। গালে ওষুধ লাগানো শেষে ফারিস মুস্কানের বাহুতে ওষুধ লাগিয়ে দিল। মুস্কান মুখ গোমড়া করে বিড়বিড়িয়ে বলল। আঘাত দিয়ে এখন মলম লাগানো হচ্ছে? ফারিস পুরোটাই শুনল, গম্ভীর স্বরে বলল। আঘাত দেওয়ার মতো কাজ করো কেন? আমি কাউকে আঘাত দেওয়ার মতো কাজ করিনি। কেউ ভুল বুঝলে আমার কি? ফারিস কোনো কথা না বলে উঠে গেল। মুস্কান গলা চড়িয়ে বলল। ফারিস নির্ভীক স্বরে বলল। তোমার ফোন তোলার অনেক মানুষ হয়েছে এখন, তাই প্রয়োজন মনে করিনি। মুস্কান বিছানা থেকে নেমে পড়ল। ফারিসের খোঁচা দিয়ে বলা কথাগুলো বেশ বুঝতে পারল, কিন্তু কথার পেটে আর কথা বলল না। বেশি খোঁচাখুচি করতে গেলে রিশাদের কল দেওয়ার আসল কারণ বের হয়ে যাবে। তার থেকে দুই একটা ধারালো বাণী হজম করে নেওয়াই ভালো। বাড়িতে এসেছে এই অনেক। সে ধীর পায়ে হেঁটে ফারিসের পাশে দাঁড়িয়ে তাকে কিছু বলতে যাবে, তার আগেই ফারিস ওয়াশরুমে চলে গেল। মুস্কান অসহায়ের মতো হাঁ করে দাঁড়িয়ে রইল সেখানটায়। ফাইজার চোখে ঘুম নেই, বিছানায় শটান হয়ে শুয়ে পলকিন সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। আজ সারাদিন সে মায়ের পেছন পেছন ঘুরঘুর করেছে ফোনের জন্য, কিন্তু তাজমহল দেয়নি। কড়াকড়িভাবে বলে দিয়েছে হাজার ঘুরেও লাভ নেই, সে ফোন দিবে না। এমনিতেই যতই বলুক রিশাদের সাথে কোনো কথা বলবে না, যোগাযোগ করবে না। দুদিন ধরে কথা বলতে না পেরে তার নিজেরই দম বন্ধ হয়ে যাচ্ছে। ফাইজা ঠিক করলো কাল যে করে হোক বাবাকে বলে মায়ের থেকে নিজের ফোন উদ্ধার করবে। প্রয়োজনে দিনরাত 24 ঘন্টা মায়ের আঁচল ধরে পড়ে থাকবে, তবুও ফোন চাই। হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হতেই মুস্কানকে তোয়ালে হাতে আগের জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখলো ফারিস। সে চুপচাপ মুস্কানের হাত থেকে তোয়ালে নিয়ে হাত মুখ মুছতে মুছতে বলল। এখানে দাঁড়িয়ে আছো কেন? মুস্কান মিহি কণ্ঠে উত্তর দিল। আপনার জন্যই তো। দাঁড়িয়ে থাকতে হবে না আমার জন্য, গিয়ে শুয়ে পড়ো। খাবেন না? খাবার দিব? না। মুস্কান আহত দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিসের দিকে, আর একটা কথাও বলেনি ফারিস। সোজাসুজি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মুস্কানও হতাশ হয়ে লাইট নিভিয়ে ফারিসের পাশে শুয়ে পড়ল। মুস্কান পাশে শুতেই ফারিস অপর পাশে মুখ ঘুরিয়ে গা ধুয়ে শুল। দৃষ্টিজোড়া ছলছল করে উঠল মুস্কানের। সে অনেকক্ষণ বাম হাতের তালুতে গাল রেখে ফারিসের সুঠাম দেহি পেটটার দিকে তাকিয়ে রইল। আবারও চোখ চাপিয়ে জল আসলো মুস্কানের। এমন করছে কেন লোকটা? তাকে এভাবে অবজ্ঞা কেন করছে? তার যে কষ্ট হচ্ছে বুঝতে পারছে না। মুস্কান বিছানা ছুঁয়ে ছুঁয়ে ডান হাতটা বাড়িয়ে দিতেই আবার পূর্বের জায়গায় ফিরে আনলো। সাহস হচ্ছে না বুকে, যদি খেপে যায়। তবুও ভয় আর অনুশোচনা নিয়ে ফারিসের পিঠে হাত রাখলো মুস্কান। সাথে সাথে ফারিসের কর্কশ স্বর ভেসে আসলো। কি চাই? তড়িৎ গতিতে হাত সরিয়ে নিল মুস্কান, কাপা স্বরে বলল। মনে হচ্ছে আপনার মাথা ব্যথা, আমি কি টিপে দিব? বজ্রপাতের ন্যায় মুস্কানের দিকে ঘুরে তার উপর ঝুঁকে আসে ফারিস। দুহাত বালিশে চেপে ধরে মুস্কানের দৃষ্টিতে দৃষ্টি রেখে বলে। এত কিছু বুঝো, তাহলে এটা কেন বুঝো না? তোমাকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখলে আমার যন্ত্রণা হয়, হৃৎপিণ্ডে রক্তক্ষরণ হয়। রিশাদের মাঝে কি পেয়েছো তুমি যার জন্য আমাকে ঠকাচ্ছ? ডু ইউ লাইক রিশাদ? ছি, কি বলছেন এসব? আচমকা ফারিস মুস্কানের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। হঠাৎ করা ফারিসের কর্মকাণ্ডে মুস্কান হতবিহ্বল হয়ে চোখ বড় করে ফেলল। ধীরে ধীরে বুঝতে পারল ফারিস নিজের সমস্ত রাগ ক্ষোভ তার ঠোঁটের উপর মেটাচ্ছে। কয়েক মিনিট পার হতেই মুস্কান ঠোঁটের জ্বলনে ছটফট করতে লাগলো। হাত নাড়াচাড়া করার চেষ্টা করছে, কিন্তু ফারিসের চেপে ধরে রাখার জন্য পারছে না। দীর্ঘ সময় পর মুস্কানের ঠোঁট ছাড়লো ফারিস। ছাড়া পেয়ে মুস্কান বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিল। এর ফাঁকেই ফারিস তার কামিজের ফালি উঠিয়ে ভরা পেটটায় অসংখ্য চুমু দিতে লাগলো। হালকা করে পেটে কান পেতে বাচ্চাদের উদ্দেশ্যে বলল। আমার কলিজারা কেমন আছে? ভালো আছে তো? জানো তোমাদের মাম্মা না খুব পচা, তোমাদের পাপাকে কষ্ট দেয়। আগে তোমরা আসো, তারপর আমরা তিনজন মিলে মাম্মার সাথে ফাইট করব, কেমন? ফারিসের অভিযোগ শুনে মুস্কান ফিক করে হেসে দিল। তৎক্ষণাৎ ফারিসের চাহনি দেখে ঢুক গিলে ঠোঁট চেপে ধরল। এখনো সাংঘাতিকভাবে জ্বলছে তার দুটি অধর। 3 দিন যেতেই রিশাদ তার অপেক্ষা করতে না পেরে জিন্নাতকে নিয়ে হাজির হলো মামার বাসায়। এবার একটু আলাদা ভাবসাব নিয়ে এসেছে। মামু ওরফে না হওয়া শ্বশুরকে পটাতে পারলেই 90% সলিউশন হয়ে যাবে। জিন্নাত কোনো কালেই এখন ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়িতে উপস্থিত হতে চাইছিল না, কিন্তু তার বদমাস ছেলে কি করে যেন তাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে এসেছে। আতঙ্কে এখনো টিপ টিপ করছে জিন্নাতের ভিতরটা। যখন জানতে পেরেছে তার একমাত্র গুণধর ছেলে তার ভাইজিকে পছন্দ করে, তখন থেকে তার ফুসফুস, লিভার, কিডনি সব কাঁপতে শুরু করেছে। শখ খেয়ে 4 ঘন্টা শুধু বিছানার উপরই বসেছিল।
বেশ কয়েকদিন ধরে ফাইজার জন্য ছেলের পাগলাম ও ছটফটানো দেখে জিন্নাত ভাইয়ের বাড়িতে আসতে রাজি হয়। আসার সময় পুরো রাস্তা ছেলেকে শাসিয়ে শাসিয়ে এসেছে। যদি কোনো গন্ডগোল করে তো ওনাকে আর খুঁজে পাবে না। রিতাকেও সাথে নিয়ে এসেছে জিন্নাত। ছেলে মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়িতে প্রবেশ করতে তাজমহল ছুটে আসে। তাদের সোফায় বসতে দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করে। সকাল সকাল রিশাদকে নিজের শ্বশুর বাড়িতে ড্রেসিং লুকে দেখে খুব বড়সড় এক ধাক্কা খেল মুস্কান। তার স্বামী এখনো রুমে ঘুমাচ্ছে। আজ শুক্রবার, এজন্য জহির তালুকদারও বাড়িতে। কি হবে গড নোস। জিন্নাতের ডাকে তার কাছে এগিয়ে গেল মুস্কান। রিশাদ আরাম করে সোফায় বসে সাইডে ফাইডে উকিঝুঁকি দিচ্ছে, মূলত ফাইজাকে খুঁজছে। মুস্কান সোফার কাছটায় আসতে রিশাদ ভাবলেশীন ভঙ্গিতে বলল, তোর ননদ কোথায়? মুস্কানের চোখ বড় করে তাকালো। জিন্নাত আর রিতা কাশতে শুরু করলো। জিন্নাত দাঁত কিড়মিড়িয়ে বলল, রিশাদ। রিশাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে মুস্কানের দিকে তাকিয়ে ভুরু নাচালো। মানে কোথায়? মুস্কান চোখ বেঁকিয়ে একবার রান্নাঘরে শাশুড়িকে দেখে নিল, তেতলিয়ে বলল, ঘুমাচ্ছে। রিশাদ হাত ঘড়ির দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে? কোন রুমে ঘুমাচ্ছে আমাকে দেখিয়ে দে তো। মুস্কান বিস্ফোরিত নয়নে তাকালো। জিন্নাত থতমত খেয়ে বলল, ফাইজা তো ঘুমাচ্ছে বললো, শুনিসনি তুই? রিশাদ কিছু বলার আগেই তাজমহল সেখানে চায়ের ট্রে নিয়ে হাজির হলো। তাজমহলকে দেখে রিশাদ বাদে বাকি তিনজনই দাঁত কেলিয়ে হাসলো। জিন্নাত একটা কাপ তুলে নিতে নিতে বলল, ভাইজান কোথায় বড় ভাবি? উনি তো একটু আগে মাত্র বের হলো, বাড়ির সাইডে ফাইডেই আছে, হয়তো এসে পড়বে জলদি। আর ফারিস? ও তো ঘুমাচ্ছে, আমি ডাক দিব? জিন্নাত ঝড়ের বেগে নিষেধ করলো। না না ভাবি, ডাকার একদম প্রয়োজন নেই, আমরা তো একটু পরেই চলে যাব। রিশাদ বোম ব্লাস্টের মতো বলল। না দেখেই চা মুখে নিয়ে বিষম খেলো জিন্নাত। তাজমহল হকচকিয়ে গেল। রিতা আর মুস্কান জিন্নাতের পিঠে মালিশ করতে করতে বলল, একটু সাবধানে খাবে তো? রিতা কথা কাটাতে জোরপূর্বক হেসে বলল, ভাইয়া বলতে চাইছিল বাড়ির সবাইকে না দেখেই চলে যাবে। তাজমহল বলল, তাই তো, তোমরা সবে মাত্র এলে, একটু বিশ্রাম নাওনি আর এখনই চলে যাবে? রিতা তো কোন ছোটবেলায় এখানে এসেছিল আর আসেনি, না বেরিয়ে আমি কিছুতেই যেতে দেব না তোমাদের। জিন্নাত শান্ত স্বরে বলল, জানানি তো ভাবি, বড় ভাইজান আর ফারিস রিশাদকে পছন্দ করে না, ওকে দেখে যদি রাগারাগি করে। তাজমহল হেসে বলল, আরে ধুর, ওরা তো তোমার জন্যই রিশাদের উপর রেগেছিল, এখন তুমি রিশাদকে ক্ষমা করে দিলে ওরা আর রেগে কি করবে? তখন পরিস্থিতি অন্যরকম ছিল। আমার মনে হয় না তোমার ভাইজান রাখবেন, বরং রিতাকে দেখে আরো খুশি হবেন। রিশাদের আর মহিলাদের মাঝে বসে থাকতে ইচ্ছে করছে না। তার চোখ দুটো ছটফট করছে ফাইজাকে দেখার জন্য। সে সোফা থেকে দাঁড়িয়ে নির্বিঘ্নে বলল, আমি একটু আপনাদের ছাদে যেতে চাই মামি, অনুমতি পাবো কি? তাজমহল অমায়িক একটা হাসি দিয়ে বলেন, কেন পারবে না? তোমার মামুর বাসা, যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারো। এই তো ওই দিকটাই ছাদের সিঁড়ি, যাও। রিশাদ চুলে আঙুল চালিয়ে সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠে গেল। ছাদে যাওয়ার পথেই ফাইজার ঘর পড়ে। যেই ঘরটার জানালার পাশে দাঁড়িয়ে ফাইজা তার সাথে কথা বলতো, অনুমান করে সেই ঘরেই ঢুকে যায় রিশাদ। তাজমহল খেয়াল না করলেও রিতা আর মুস্কান ঠিক খেয়াল করেছে। তাজমহল তখন জিন্নাতের সাথে কথা বলায় ব্যস্ত, যার জন্য জিন্নাতও খেয়াল করেনি। মুস্কান অসহায়ের মতো একবার উপরের দিকে তো আরেকবার রিতার দিকে তাকাচ্ছে। রিতারও সেম অবস্থা। তার ভাই এতটা রেকলেস। জিন্নাতের সাথে কথার এক পর্যায়ে তাজমহল বলল, তোমরা বসো, আমি গিয়ে ফাইজাকে ডেকে আনি। এত বেলা হয়ে গেল, প্রধানমন্ত্রী এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এতটুকু বলে তাজমহল ফাইজার রুমের উদ্দেশ্যে পা বাড়াতে যাবে, তার আগে রিতা আর মুস্কান সহসা চিল্লিয়ে উঠল। না। দুজনে চিল্লানো শুনে তাজমহল থতমত খেয়ে তাদের দিকে তাকালো। জিন্নাত ভুরু কুচকে বলল, চিল্লান দিলি কেন দুটু? রিতা তার মাকে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলল, ভাইয়া ফাইজার ঘরে। জিন্নাত আটকে উঠল। করুণ চোখে মেয়ের দিকে তাকিয়ে বলল, এই ছেলে আমায় বাঁচতে দিবে না।
মুস্কান শাশুড়ির কাছে গিয়ে বোকা হেসে বলল, আপনি যাবেন কেন? শুধু শুধু কষ্ট করে আমি যাচ্ছি। আমি গিয়ে ডেকে আনছি, আপনি রান্নাঘরে যান। ফুপিমণিরা এসেছে, ওদের জন্য নাস্তা বানাতে হবে না? ওনারা তো চলে যাবে বলছে।